প্রিয় আমার নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে সবাই তোমরা ভালোই আছো। আজকে ঘোষগাঁও শেরে বাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি বিপুল দেবনাথ, সহকারী শিক্ষক, ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। আজকের পাঠ পরিচিতি শ্রেণী নবম অথবা দশম, বিষয় গণিত, ষষ্ঠাদশ অধ্যায়। তোমরা খাতা কলম রেডি করো, প্রস্তুত হয়ে যাও। পরিমিতি ষষ্ঠাদশ অধ্যায়, অনুশীলনী 16-4। আজকে আমরা এই পাঠ শেষে আমরা শিখতে পারবো, এই পাঠ শেষে এক বেলনের চিত্র অঙ্কন করতে পারবো। বেলনের কি অঙ্কন করতে পারবো? চিত্র অঙ্কন করতে পারবো। বেলনের ব্যাসার্ধ এবং উচ্চতা নির্ণয় করতে পারবে। বেলন সংক্রান্ত সূত্রগুলো বলতে পারবে। বেলনের সূত্রগুলো প্রয়োগ করে বাস্তব সমস্যা সমাধান করতে পারবে আজকের ক্লাসে। তাহলে চিত্রের ছবিগুলো একটু লক্ষ্য করো সবাই। দেখো, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা কি? এটা নিচের ছবিগুলো দেখি। এটা হলো মগ। এটা কি? মগ। এটা হলো পাইপ। লোহার পাইপ হতে পারে, প্লাস্টিকের পাইপ হতে পারে। এগুলা কি দেখতে পাচ্ছ? গ্যাস সিলিন্ডার। আর এটা বোতল। এটা একটা বোতল। তাহলে আজকের পার্ট আমার সিলিন্ডার বা বেলন। যে ছবিগুলো মগ দেখতে পাচ্ছ, লোহার পাইপ দেখতে পাচ্ছ, বোতল, গ্যাস সিলিন্ডার, কুয়া, মনে করো কুয়া। তোমরা বাস্তবে অনেকে কুয়া দেখেছ। এই কুয়াটাও সিলিন্ডার আকৃতির। তাহলে এসে আমরা একটা বেলন আঁকা শিখি। আমরা একটা বেলন আঁকা শিখি। তাহলে প্রথমে আমরা এটা একটা কি? আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে একটা বাহুকে, যে কোনো একটা বাহুকে আমরা যদি অক্ষ ধরে নিয়ে, আমরা একটা অক্ষকে ধরে যদি আমরা ঘোরালে যে একটা ঘনবস্তুর সৃষ্টি হবে, সেটা একটা কি হবে? বেলন সৃষ্টি হবে। তাহলে আয়তক্ষেত্রের একটা বাহুকে ঘোরালে যে একটা ঘনবস্তুর সৃষ্টি হলো, এটা একটা কি হলো? বেলন বা সিলিন্ডার। বেলন বা সিলিন্ডার। এই যে আমরা এটা দেখতে পাচ্ছ, এটা হলো উচ্চতা। এটা কি? উচ্চতা। এটা হলো উচ্চতা। এখন এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বেলনের, এটা বোঝাচ্ছে কি? ব্যাসার্ধ। এটা হলো ব্যাসার্ধ। এটা হলো তোমাদের কি? ব্যাসার্ধ। আর এটা হলো বেলনের উচ্চতা। সবাই সিলিন্ডারে কি ফেলছ খাতায়? হ্যাঁ। এখন আমরা তাহলে বেলন সংক্রান্ত সূত্রাবলী, এখন আমরা আজকে জানবো বেলন বা সিলিন্ডারের সূত্রাবলী সম্পর্কে আমি এখন আলোচনা করছি। তাহলে প্রথমে আসতেছে বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি h হয়, তাহলে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/s বর্গ একক। তাহলে প্রথমে আমি একটু বলে নেই, সিলিন্ডারটা একটু দেখো। আমি এই এখানে দেখো একটু সবাই, এখানে ব্ল্যাকবোর্ডে খেয়াল করো। এই যে আমরা সিলিন্ডার যে খাতা এঁকেছ, এটা একটা মনে করো কি? সিলিন্ডার। এটা একটা
তাহলে এই যে সিলিন্ডারটা যে আছে, এই সিলিন্ডারটা আমরা দেখো এখানে একটা কি দেখা যাচ্ছে, বৃত্ত, আর এখানে কি দেখা যাচ্ছে, বৃত্ত। তাহলে ভূমি, নিচেরটা হলো ভূমি, তাহলে তোমার ভূমির ক্ষেত্রফল, বেলনের ভূমির ক্ষেত্রফল, তাহলে যেহেতু এটা একটা বৃত্ত, যেহেতু এটা একটা বৃত্ত ভূমিটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি শিখেছিলাম, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যেহেতু পাই আর স্কয়ার, তাহলে বেলনের ভূমির ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানলাম, পাই আর স্কয়ার। এখন পরে আসছে দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এস বর্গ একক, বক্রপৃষ্ঠ। এখন দেখো ছবিতে দেখো তোমরা সবাই, এই যে উপরে বৃত্ত, নিচে আছে বৃত্ত, এই সিলিন্ডারের এই যে অংশটা, এই যে অংশটা, এটা হলো তোমার বক্রপৃষ্ঠ। তাহলে বক্রপৃষ্ঠের আমরা সূত্র দেখতে পাচ্ছি, ক্ষেত্রফলটা 2 পাই আর এস। এখন এই দেখো সবাই খেয়াল করো, এটা যদি বৃত্ত, তাহলে এখানে সিলিন্ডারের মুখটা বৃত্ত, এখানে উপরের দিকে বৃত্ত, নিচে ভূমিটাও কি বৃত্ত। তাহলে আমরা কি জানি, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে, পরিধি। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলি। তাহলে আমরা বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য যদি পরিধি হয়, পরিধি সূত্রটি অবশ্যই তোমাদের মনে আছে, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। তাহলে বৃত্তের পরিধি হলো কি 2 পাই আর। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 পাই আর। এইটুকু অংশ হলো এর সম্পূর্ণ দৈর্ঘ্যটা যেহেতু পরিধি, তাহলে এইটুক থেকে এইটুক থেকে এইটুক হলো পরিধি, মানে 2 পাই আর এর অংশ। আর আমি কি বলেছিলাম, আমরা ছবিতে কি দেখেছিলাম সেখানে, যে এখানে এইটুক উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা, এস। তাহলে আমরা এই সম্পূর্ণ হলো পরিধি, আর এখানে আছে উচ্চতা এস, তাহলে মিললে হলো আমাদের কি 2 পাই আর এস। তাহলে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অবশ্যই 2 পাই আর এস, 2 পাই আর এস বর্গ একক। এখন দেখো 2 নাম্বার, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু এস প্লাস আর অথবা আর প্লাস এস। এখন সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তল, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বৃত্তের ক্ষেত্রফল, উপরে অংশটা যেহেতু বৃত্ত, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর এখানে বৃত্ত ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে কয়টা ক্ষেত্রফল হলো আমাদের, দুইটা ক্ষেত্রফল হলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এখানেও পাই আর স্কয়ার। তাহলে আমরা এখানে যদি এক সমগ্র মানে সম্পূর্ণ মিলে হলো একটা ক্ষেত্রফল বের করব আমরা। তাহলে এখানে একটা পাই আর স্কয়ার, এখানে একটা পাই আর স্কয়ার, তাহলে মিলে কি হলো 2 পাই আর স্কয়ার। কি হলো আমাদের 2 পাই আর স্কয়ার। এখন মাঝখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের আছে 2 পাই আর এস, তাহলে 2 পাই আর এস সম্পূর্ণ মিলে আমরা যোগ করলাম। এখন দেখি, এখানে দেখো 2 পাই আর, এখানেও আছে আমাদের 2 পাই আর। তাহলে 2 পাই আর 2 পাই আমরা যদি কমন নেই, তাহলে দেখা যায় কি হয়, 2 পাই আর যদি আমরা কমন নেই, তাহলে এখানে পাওয়ার দুইটা আর আছে, এখানে বোঝাচ্ছে, তাহলে কমন একটা আর গেলে এখানে রইলো একটা আর, প্লাস এখানে 2 পাই আর, এখানে কমন এসে পড়লো, তাহলে এখানে শুধু রইলো কি আমাদের এস। তাহলে দেখো 2 পাই আর ইনটু আর প্লাস এস। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এই 2 পাই আর ইনটু আর প্লাস এস বর্গ একক। ক্ষেত্রফল অবশ্যই একক, বর্গ একক। এখন আমরা চলে যাই আয়তন। এখন কোথায় চলে যায়, আয়তন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেলনের আয়তন পাই আর স্কয়ার এস ঘন একক। এখন আয়তন, এখন দেখো আয়তন পাই আর স্কয়ার এস কেমনে হলো দেখো। এখন সিলিন্ডারের বা বেলনের আয়তন পাই আর স্কয়ার এস, আমরা জানি কি আয়তন, আমরা জানি আয়তন সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল, এরিয়া মানে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল গুণ কি উচ্চতা। এখন ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে ভূমির ক্ষেত্রফল ছিল কি পাই আর স্কয়ার, আর এখানে উচ্চতা মানে কি এস। তাহলে বেলনের আয়তন হলো পাই আর স্কয়ার এস। তাহলে এই যে বেলনের আয়তন আমরা
পাই আর স্কয়ার এস। আর আয়তনের একক অবশ্যই ঘন একক। একক যদি তোমার মিটারে থাকে প্রশ্নে তাহলে ঘন মিটার, আর একক যদি সেন্টিমিটার থাকে অবশ্যই ঘন সেন্টিমিটার। তাহলে এই হলো আমাদের বেলন সংক্রান্ত সূত্রাবলী। এখন দেখা যাক কি হয়। এখন আমরা এই সূত্রের সাহায্যে যে দেখতে পাচ্ছ একটা বেলন, বেলনের পাই আর স্কয়ার, এখানেও কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এস, আর বেলনের আয়তন পাই আর স্কয়ার এস। এসো আমরা এখন একটা সমাধান করি। সবাই খাতায় প্রশ্নটা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 16-4 এই সমস্যাটা আছে, একটু সবাই ফলো করো অনুশীলনীতে। একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? তাহলে শুরুতেই দেখো লোহার পাইপ, আমরা ছবিতে দেখেছিলাম পাইপ, মগ, সিলিন্ডার এগুলো সবই কি বেলন আকৃতির বা সিলিন্ডার আকৃতির। এখন যেহেতু প্রশ্ন আমাদের আসছে লোহার পাইপ, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো লোহার পাইপটা হলো আমাদের কি বেলন আকৃতির বা সিলিন্ডার। এখন এই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করব এখন। তাহলে এখানে আমাদের বলছে পাইপের লোহার ওজন কত। তাহলে মনে রাখবা লোহার ওজন বের করতে হলে আমার লোহার পাইপে কতটুকু ব্যবহৃত হয়েছে, তাহলে লোহার আয়তনটা আমাদের বের করতে হবে। লোহার ওজন বের করতে হলে লোহার আয়তন বের করতে হবে। তাহলে দেখো এখন তাহলে দেওয়া আছে লোহার পাইপের শুরুতে কি দেওয়া আছে ভিতরের ব্যাস, সমান ভিতরের ব্যাস কত আছে আমাদের এখানে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের ভিতরে ব্যাসার্ধ বের করতে পারি আমরা। ব্যাস থাকলে কি বের করতে পারি? ব্যাসার্ধ। তাহলে সবাই দেখো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকটাই কি ব্যাসার্ধ। তাহলে 12 তাহলে হয়ে যাবে কি 6, অর্ধেকটা হলো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এবং পাইপের উচ্চতা, কি আছে উচ্চতা। তাহলে পাইপের উচ্চতা এস সমান আমাদের দেখো উচ্চতা আমাদের এখানে কত আছে 5 মিটার। তাহলে উচ্চতা হলো আমাদের 5 মিটার। তাহলে 5 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি সেন্টিমিটার। তাহলে পাইপের উচ্চতা মিটারকে আমরা সেন্টিমিটার বানাবো। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান কত হবে 500 সেন্টিমিটার। তাহলে 5 গুণ 100 এত সেন্টিমিটার সমান 500 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এখন লোহার পাইপের ভিতরের আয়তন বের করতে হবে। লোহার আয়তন বের করতে হলে আমার ভিতরের আয়তন বের করতে হবে, আমার বাইরের আয়তন বের করতে হবে। তাহলে শুরুতে আমরা ভিতরের আয়তন বের করব। তাহলে ভিতরের আয়তন তাহলে দেখো ভিতরের আয়তনের সূত্র আমরা কি শিখছি? পাই আর স্কয়ার এস সমান পায়ের মান অবশ্যই তোমাদের মনে আছে 3.1416 গুণ আর তো আমাদের এখানে কি ব্যাসার্ধ আমাদের কত 6। ব্যাসার্ধকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা? আর দ্বারা। তাহলে আর মানে এখানে 6, তার উপরে কি দিতে পারো স্কয়ার, পরে গুণ এস তো আমরা পেয়ে গেলাম 500।
তাহলে 3.1416 ইন্টু 6 এর বর্গ 36 গুণ এখানে 500, তাহলে সমান। এখন সবাই ক্যালকুলেটরে এটা গুণটা বের করে ফেলো, ক্যালকুলেটরে বের করো, দেখো 3.1416। সবাই রেডি করো, এই গুণটা করো, দেখো কত আসে আমাদের ক্যালকুলেটরে। দেখো 3.1416 গুণ 36 গুণ 500 ইকুয়াল, তাহলে আমাদের আসতেছে 56,548.8 এত ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের একক ঘন সেন্টিমিটার। তাহলে শুরুতে আমরা লোহার আয়তন বের করতে হলে আমাদের ভিতরের আয়তন বের করতে হবে, আমরা ভিতরের আয়তন বের করে নিলাম। এখন আমরা বাইরের আয়তন বের করব। এখন কিসের আয়তন বের করব আমরা? বাইরে। এখন দেখো আবার লেখো লোহার পাইপের বাইরের কি দেওয়া আছে? ব্যাস। প্রথমে আছে আমাদের ব্যাস। দেখো প্রশ্ন সবাই, ব্যাস আছে 14 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধকে আমরা এটা বড় হাতের অক্ষর আর দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ, তাহলে 7 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের বাইরের আয়তন সমান পাই r স্কয়ার s সমান পাই 3.1416 গুণ আর ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 7, সূত্রের স্কয়ার গুণ s 500 উচ্চতা। এখন আমরা গুণ করে দেখি 3.1416 গুণ 7 এর বর্গ 49 গুণ 500 500। এখন দেখো গুণ করে কত আসে, দেখো সবাই ক্যালকুলেটরে গুণটা করে ফেলো, দেখো কত আসে তোমাদের। তাহলে 76,969.2 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বাইরের আয়তন 76,969.2 ঘন সেন্টিমিটার। আমাদের আমি আবার বলি লোহার ওজন কত? লোহার ওজন বের করার জন্য লোহার আয়তন বের করতে হয়, আর লোহার আয়তন বের করার জন্য আমাদের পাইপের ভিতরের আয়তন বের করতে হয়, আবার কি বাইরের আয়তন বের করতে হয়। এখন পাইপে কতটুক লোহা আছে দেখি, লোহার আয়তনটা কতটুক আছে। তাহলে সুতরাং পাইপে ব্যবহৃত লোহার আয়তন, তাহলে পাইপে ব্যবহৃত লোহার আয়তন সমান, দেখো কতটুক আছে। তাহলে বের করার জন্য আমরা পাইপের লোহার যে পাইপটা আছে তার পাইপের বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু লোহার আয়তন বেরিয়ে যাবে। তাহলে লোহার আয়তন বের করতে হলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করতে হবে। তাহলে দেখো আমরা বাইরের আয়তন পেয়ে গেছি 76,969.2 আর ভিতরের আয়তনটা আমাদের কত ছিল? এই 56,548.8।
এত ঘন সেন্টিমিটার। এখন মাইনাস করো সবাই, এখন মাইনাস করো, এখান থেকে এটা মাইনাস করো, ক্যালকুলেটরে সবাই মাইনাস করো, দেখো কত আসে। খাতায় তাড়াতাড়ি ঝটপট তুলো এটা অঙ্কটা। তাহলে মাইনাস লেখো 20,420.4 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পাইপে ব্যবহার হয়েছে লোহার আয়তন আমরা পেয়ে গেলাম 20,420.4 ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন, এখানে দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমাদের আছে 7.2 গ্রাম। তাহলে লেখো সবাই 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, লোহার ওজন সমান 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, আমরা লোহার আয়তনটা কত ঘন সেন্টিমিটার পেয়ে গেছি 20,420, তাহলে অবশ্যই বেশি। তাহলে সুতরাং 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন বেশি। বেশি হলে কি হয়? গুণ। তাহলে গুণ করো সবাই, 7.2 গুণ এই 20,420.4 এত কি গ্রাম, এত গ্রাম। তাহলে সবাই ক্যালকুলেটরে গুণ করো, এই দুইটা গুণ করো, 7.2 গুণ এই 20,420। তাহলে 7.2 কি আসছে তোমাদের? গ্রাম। 1,47,026.8 গ্রাম, 8 গ্রাম গ্রাম। এখন আমরা লোহার ওজন পেয়ে গেছি এত গ্রাম। আমরা জানি লোহার বাজারে যদি লোহা কিনতে যাও, লোহার পাইপ, বড় বড় লোহার পাইপ গ্রামে তোমাকে বিক্রি করবে না কেজিতে? অবশ্যই কেজিতে। তাহলে যেহেতু আমাদের গ্রাম আসছে, অবশ্যই আমরা কি কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তাহলে আমরা গ্রামকে কেজি বানাবো, তাহলে 1000 দ্বারা ভাগ করো। তাহলে ভাগ করলে দেখো আসবে সবাই ক্যালকুলেটরে ভাগ করো, এটা ভাগ করলে আসবে 147 সামথিং। তাহলে আমরা লোহার ওজন পেয়ে গেছি 147 কেজির সামান্য একটু বেশি। তাহলে আমরা লোহার ওজন পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা কি জানলাম? এই লোহার ওজন বের করার জন্য আমাদের পাইপে ব্যবহৃত লোহার আয়তন কতটুকু বের করতে জানতে হয়। এজন্য আমরা প্রথমে পাইপের বাইরের আয়তন বের করলাম, তারপর কি ভিতরের আয়তন বের করলাম। পরে
এই বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কি লোহার আয়তন। এভাবে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, যদি না বুঝো আমাকে মেসেঞ্জারে অবশ্যই ইনবক্স করো। এখন দেখো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ক্লাস যখন স্কুল তোমাদের খোলা হবে তখন আমি দলীয় কাজ দেবো। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আর কি, একটা বাড়ির কাজ। তোমাদের কতটুকু ক্লাসে মূল্যায়ন হবে এটার জন্য দেখো, এটা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কুয়া। কুয়া আমি আগে বলেছি কুয়া সিলিন্ডার এই সব কি বেলন আকৃতির। তাহলে ছবিতে দেখা যাচ্ছে ব্যাস, আমাদের কুয়ার ব্যাসটা 28 মিটার আর গভীরতা 14 মিটার। সবাই প্রশ্নটা তুলে নাও। 1 নাম্বার, একটি বেলনের অক্ষ উচ্চতা ব্যাসার্ধ চিহ্নিত করো। 2 কুয়াটির আয়তন নির্ণয় করো। 3 উদ্দীপকের কুয়াটির মতো একটি কুয়ার ব্যাসার্ধ 12 মিটার এবং গভীরতা যদি 20 মিটার। প্রতি ঘনমিটার মাটি খনন করতে 15 টাকা খরচ হলে কুয়াটি খনন করতে মোট কত টাকা লাগবে? প্রশ্নটা এটা তোমরা তুলে নাও, বাড়িতে এটা প্র্যাকটিস করো, দেখো এই কতটুকু তোমরা পারো। পরে আমি স্কুল খুললে অবশ্যই এই কাজগুলো আমি জমা নিব। সবাই তাড়াতাড়ি একটু নোট করো। হ্যাঁ, অবশ্যই লিখে ফেলেছো। তাহলে আরেকটু একটা কাজ দিয়ে দিই তোমাদের, আরেকটু একটা কাজ লেখো, তাড়াতাড়ি লেখো। একটি আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডার তৈরি করো। এটা বাসায় কাগজের পাতা মুড়িয়ে একটা সিলিন্ডার তোমরা তৈরি করো। সিলিন্ডারটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে তোমরা, এবং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। অবশ্যই করে আসবে তোমরা। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।